তোমরা মাত্র একজন আছো, অন্তরা আসছো। শুনতে পাচ্ছো আমার কথা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? একটু রেসপন্স করো, তাহলে আমি শুরু করব। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তোমরা এখনো আসোনি কেন? মাত্র 3 জন। স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা জেনারেল অ্যানেস্থেটিক্স পড়বো। তোমরা তো আগেই পড়েছো, এগুলি সবই রিভিউ ক্লাস। তাহলে আমরা শুরু করি, নয়তো দেরি হয়ে যাবে। শহীদুল্লাহ, view everyone. বাকিরা কোথায়? আসছে না কেন? জয়েন করছে না কেন? জেনারেল অ্যানেস্থেটিক্স পড়ার আগে আমরা দেখি যে হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া। ইট ইজ এ নিউরোফিজিওলজিক স্টেট প্রডিউসড বাই জেনারেল অ্যানেস্থেটিক্স। ওটার কিছু ক্যারেক্টারিস্টিক আছে, মেইনলি আমরা 5টা ক্যারেক্টারিস্টিককে হাইলাইট করি। আনকনশাসনেস, যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়া, পেশেন্ট আনকনশাস থাকবে। অ্যামনেসিয়া, অ্যানালজেসিয়া, ইনহিবিশন অফ অটোনমিক রিফ্লেক্সেস অ্যান্ড স্কেলিটাল মাসেল রিল্যাক্সেশন। এই প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স এর একটা আলাদা ইম্পর্টেন্স আছে। যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়া, পেশেন্ট অবশ্যই আনকনশাস হবে, অ্যামনেসিক হবে, মানে পেশেন্টের এটা মেমোরিতে থাকবে না যে তার কি হচ্ছে, তার অপারেশন হচ্ছে বা কিছু। অ্যানালজেসিয়া, পেশেন্টের অবশ্যই মানে ব্যথা কমানোর একটা প্রসিডিউর থাকতে হবে। অটোনমিক রিফ্লেক্স গুলি ইনহিবিটেড থাকবে, আর স্কেলিটাল মাসল রিল্যাক্স থাকবে, নত তো অপারেটিভ ফিল্ডে সার্জনরা রিচ করতে পারবে না। তার মানে এই 5টা ক্যারেক্টারিস্টিক মিলে জেনারেল অ্যানেস্থেসিয়া হয়। এখন আসো ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া কাকে বলে। এটা রিটেন কোশ্চেনে প্রায় ডেফিনেশনটা আসে। ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া আমরা একটু পরে এই চ্যাপ্টারে পড়বো যে অ্যানেস্থেটিক্স গুলি সাধারণত 2 ধরনের আছে। একটা দেওয়া হয় ইন্টারভেনাসলি, আর কিছু দেওয়া হয় ইনহেল রুটে। আর ব্যালেন্স অ্যানেস্থেসিয়া কাকে বলে, যে আমরা একটা কম্বিনেশন তৈরি করব, যেটাতে ইন্টারভেনাসও থাকবে, ইনহেল ড্রাগও থাকবে। কেন কম্বিনেশনটা করব? যেহেতু অনেকগুলি এজেন্ট আছে, অ্যানেস্থেটিক এজেন্টস, তাদের যার যেটা অ্যাডভান্টেজ সেটা নেওয়ার জন্য, এন্ড তাদের অ্যাডভার্স ইফেক্ট গুলি মিনিমাইজ করার জন্য। মানে এমন একটা কম্বিনেশন করব যে আমি অ্যাডভান্টেজটা বেশি পাবো আর অ্যাডভার্স ইফেক্টটা যথাসম্ভব আমি কমাতে পারবো। এরকম একটা কম্বিনেশনে যদি আমি অ্যানাস্থেসিয়া দেই, ওটাকে বলে ব্যালেন্সড অ্যানাস্থেসিয়া। দেখো, ইউজ অফ কম্বিনেশনস অফ ইন্ট্রাভেনাস and inhaled drugs to take advantage of the favorable properties and minimizing their adverse effect. এর মধ্যে আমরা কি কি দিয়ে শুরু করি? সাধারণত ইনহেল অ্যানেস্থেটিক্স দেই, সিডেটিভ, হিপনোটিক্স, অপিওয়েড, নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগস। এই সবগুলি মিলে একটা ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া হয়। যে কোনো একটা ড্রাগ সবগুলি প্রপার্টিজ ফুলফিল করতে পারে না, এই জন্য আমরা কম্বিনেশন ব্যবহার করি। এটা মাঝে মাঝে রিটেনে আসে, ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া কাকে বলে। এটা ডেফিনেশন মুখস্থ করার কিছু নাই, তোমরা বুঝে পড়বে, তারপর সুন্দর করে লিখবে। দেখা যায় যে আমরা অ্যানেস্থেসিয়া শুরু করি প্রি অপারেটিভ একটা বেনজোডায়াজেপিনস দিয়ে। তোমাদের তো প্রায় অনেকেরই সার্জারি ওয়ার্ড শেষ, এরপর কোনো ওয়ার্ডে প্লেসমেন্ট হলে, সার্জারি ওয়ার্ডে প্লেসমেন্ট হলে অবশ্যই খেয়াল করবে যে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে পেশেন্টকে কি কি দেওয়া হচ্ছে, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন কি দেওয়া হচ্ছে, অ্যানেস্থেসিয়া ইন্ডাকশন কি দিয়ে করা হচ্ছে, মেইনটেনেন্স কি দিয়ে করা হচ্ছে। যখনই তোমরা নিজে দেখবে অ্যানেস্থেসিয়ার প্রসিডিউরটা, তাহলেই দেখবে যে এই চ্যাপ্টারটা পড়তে আর সমস্যা হবে না। তখন সবগুলি ড্রাগই তোমাদের পরিচিত থাকবে, তখন কঠিনও লাগবে না, পড়তে ভালোও লাগবে।
দেখো একটা প্রি অপারেটিভ বেনজোডায়াজেপিনস দিয়ে শুরু করি। কেন? বেনজোডায়াজেপিনস আমরা জানি যে অ্যানজিওলাইটিক একটা ড্রাগ। আমরা অ্যানেস্থেসিয়া ইনডিউস করতে পারি থায়োপেন্টাল দিয়েও প্রোপোফল দিয়েও। থায়োপেন্টাল হলো ইনহেলড আর প্রোপোফল হলো ইন্টারভেনাস। মেইনটেইন করি কম্বিনেশন অফ ইনহেলড আর ইন্টারভেনাস ড্রাগ দিয়ে। যেমন ভোলাটাইলের সাথে আমরা প্রোপোফল দিতে পারি অথবা অপিওয়েড অ্যানালজেসিক দিতে পারি। এখন আমরা আসি যে জেনারেল অ্যানেস্থেটিক্স গুলি কিভাবে কাজ করে। আমরা খুব সহজভাবে একটা মেকানিজম পড়তে পারি যে আমরা জানি যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুই ধরনের নিউরোট্রান্সমিটার থাকে। একটা হলো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আর কিছু হলো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আমরা কিন্তু সিএনএস চ্যাপ্টার শুরু থেকেই এগুলি বলছি যে বেশিরভাগ সিএনএস এর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ড্রাগ কাজ করে এই নিউরোট্রান্সমিটার গুলির ফাংশন গুলিকে মডুলেট করে কাজ করে। তাহলে জেনারেল অ্যানেস্থেটিক্স গুলি কিভাবে কাজ করবে? ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের অ্যাকশনটাকে বাড়াবে আর এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের অ্যাকশনটাকে কমাবে। তাহলেই তো একটা কি হবে? ইনহিবিশন হবে। দি প্রিন্সিপাল মলিকুলার টার্গেটস অফ অ্যানেস্থেটিক্স অ্যাকশন কি কি? প্রথমে হলো ইনহিবিটরি আয়ন চ্যানেলের উপর কাজ করে। ইনহিবিটরি আয়ন চ্যানেল কোন দুইটা? ক্লোরাইড চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেল। আমরা আগেও পড়েছি যে ক্লোরাইড আর পটাশিয়াম যখন সেলে ঢুকে কি হয়? হাইপার পোলারাইজেশন হয়। হাইপার পোলারাইজেশন মানেই হলো ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। আর নেক্সট অ্যাকশনটা কি? এক্সাইটেটরি আয়ন চ্যানেল এর উপর কাজ করবে। এটা হলো মলিকিউলার টার্গেট। এক্সাইটেটরি আয়ন চ্যানেল কি কি আছে? অ্যাসিটাইল কোলিন, গ্লুটামেট এন্ড সেরোটোনিন। এগুলি হলো আমাদের সিএনএস এর এক্সাইটেটরি আয়ন চ্যানেলস। অ্যাসিটাইল কোলিনের আমরা জানি দুইটা রিসেপ্টর, নিকোটিনিক এন্ড মাস্কারেনিক। এগুলি কোন আয়নকে ইনহিবিট করে মনে আছে? গ্লুটামেট। গ্লুটামেটের তিনটা রিসেপ্টর আমরা আগেও পড়েছি। গ্লুটামেটের আয়নোট্রপিক রিসেপ্টর তিনটা, এমপিএ, কাইনেট এন্ড এনএমডিএ রিসেপ্টর। এন্ড সেরোটোনিন এর দুইটা রিসেপ্টর 5HT2 আর 5HT3 এর উপর কাজ করে। এগুলি হলো জেনারেল অ্যানেস্থেটিক্স এর মলিকিউলার টার্গেট। দেখো এটা একটু মনে রাখবে জাস্ট এমসিকিউ এর জন্য। গ্লুটামেটের তিনটা রিসেপ্টর, এমপিএ, কেএ আর এনএমডিএ। এমপিএ দিয়ে হয় আলফা অ্যামাইনো 3 হাইড্রোক্সি 5 মিথাইল আইসোক্সাজল 4 প্রোপিওনিক অ্যাসিড পিএ। কে দিয়ে হয় কেইনিক অ্যাসিড। এনএমডিএ হয় এন মিথাইল ডিএসপার্টেট। এনএমডিএ টা আমরা বারবার পড়বো কারণ এটা ক্যাটামিনের মেকানিজম অফ অ্যাকশন এই এনএমডিএ কে ইনহিবিট করে হয়। এনএমডিএ টা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এটা হলো গ্লুটামেটের এনোট্রপিক রিসেপ্টর। এখন দেখো আমি বলেছি যে টেক্সট বুক পড়ো আর না পড়ো, ফিগার দেখবে, টেবিল দেখবে। এখানে কিভাবে কাজ করে অ্যানাস্থেটিক্স? ইনহ্যান্স দা ইনহিবিটরি সিনাপটিক অ্যাক্টিভিটি। নরমালি যে সিনাপসে ইনহিবিটরি অ্যাক্টিভিটি গুলি হয় গাবা দিয়ে, গ্লাইসিন দিয়ে, ক্লোরাইড চ্যানেল ওপেন হয়, পটাশিয়াম চ্যানেল ওপেন হয়, এগুলিকে এনহ্যান্স করবে। অ্যানাস্থেটিক্স গুলি এই ফাংশন গুলিকে বাড়াবে, গাবা আর গ্লাইসিনের ফাংশনটাকে বাড়াবে। আর কি করবে? ডিমিনিশ এক্সাইটেটরি অ্যাক্টিভিটি। এক্সাইটেটরি অ্যাক্টিভিটি কোন নিউরোট্রান্সমিটার দিয়ে হয়? গ্লুটামেট অথবা অ্যাসিটাইলকোলিন। তাহলে কি করবে? গ্লুটামেটের রিসেপ্টর যে এনএমডিএ এটার উপর কাজ করবে। নিকোটিনিক রিসেপ্টর অফ অ্যাসিটাইলকোলিন এর উপর কাজ করবে। দেখো সেই যে জেনারেল অ্যানেস্থেটিক্স এর মেইনলি আমরা পড়লাম যে দুইটা ভাগ আছে, একটা ইনহেলড আর একটা ইন্ট্রাভেনাস। ইনহেলড অ্যানেস্থেটিক্স এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে দুইটা গ্রুপ, একটা হলো ভোলাটাইল আর একটা গ্যাসিয়াস। ভোলাটাইল অ্যানেস্থেটিক্স এর মধ্যে মাঝে মাঝে রিটেনে কিন্তু আসে যে ক্লাসিফাই জেনারেল অ্যানেস্থেটিক্স। এই নামগুলি ভালো করে স্পেলিং সহ পড়বে, এটা ভাইবাতেও জানতে চাইবে, রিটেনেও আসবে। ভোলাটাইল অ্যানেস্থেটিক্স এর মধ্যে আছে হ্যালোথেন, এনফ্লুরেন, আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন এন্ড সেভোফ্লুরেন। নামগুলি মনে রাখবে। তোমাদের কি মনে আছে ক্লাস 9-10 এ যে তোমরা
ব্যাঙের উপর এক্সপেরিমেন্ট করতে, তখন ব্যাঙটাকে অজ্ঞান করে নিতে কি দিয়ে, কি অ্যানেস্থেটিক্স ইউজ করতাম আমরা ব্যাঙকে অজ্ঞান করার জন্য? আমরা ক্লোরোফর্ম ব্যবহার করতাম। গ্যাসিয়াস অ্যানেস্থেটিক্স এর মধ্যে আছে নাইট্রাস অক্সাইড এন্ড জেনন। ব্যবহার করা হয় মেইনলি নাইট্রাস অক্সাইডটা। এখন আমরা আসি ভোলাটাইল কেন বললাম আর গ্যাসিয়াস কেন বললাম, কেন এই ভাগটা হলো? Volatile anesthetics have low vapor pressure and thus high boiling point so that they are liquid at room temperature. Volatile anesthetics গুলি room temperature এ liquid থাকবে, আর gaseous anesthetics গুলি room temperature এ গ্যাস ফর্মে থাকবে, কারণ ওদের ভেপার প্রেসারটা হাই। এটা জাস্ট মনে রেখে তো, ভোলাটাইলটা লিকুইড ফর্মে থাকবে আর গ্যাসিয়াস অ্যানেস্থেটিক্সটা গ্যাস ফর্মে। দেখো ইনহেলড অ্যানেস্থেটিক্স কিভাবে কাজ করে। ইনহেলড অ্যানেস্থেটিক কি করবে, যে বাইন্ডিং অফ গাবা ইজ এনহ্যান্সড বাই ইনহেলড অ্যানেস্থেটিক্স। গাবার অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দিবে, যার কারণে কি হবে, গ্রেটার এন্ট্রি অফ ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন বেশি বেশি করে ঢুকবে, হুইচ কজেস হাইপারপোলারাইজেশন। হাইপারপোলারাইজেশন মিন্স ইনহিবিটরি পোস্ট সাইনাপটিক পটেনশিয়াল, মানে নিউরোনাল এক্সাইটেবিলিটিটা কমে যাবে, রিডিউস নিউরোনাল এক্সাইটেবিলিটি। তার মানে আমরা দেখলাম যে ইনহেলড অ্যানেস্থেটিক্স গুলি মেইনলি গাবার উপর কাজ করে। একটু বলো, স্লাইড চেঞ্জ হচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ না হলে বা কথা বুঝতে না পারলে আমাকে একটু বলো। এটা জেনারেল মেকানিজম অফ অ্যাকশন, যে increase the activity of inhibitory neurotransmitter like GABA and glycine and decrease the activity of excitatory neurotransmitter like glutamate. দেখবে যে মে 2015-তে এসেছিল যে জেনারেল অ্যানেস্থেটিক্স হ্যালোথেন কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন অফ হ্যালোথেন, এটা এসেছে প্রফে, এর জন্য ভালো করে পড়বে। এখন আমরা দেখি যে একটা অ্যানাস্থেসিয়াতে কি কি স্টেজ থাকে, এটাকে বলে গুডেল সাইন। গুডেল সাইনে সাধারণত 4টা স্টেজ থাকে। স্টেজ 1 এটাকে বলে অ্যানালজেসিয়া। The patient initially experiences analgesia without amnesia. Later on, both analgesia and amnesia are produced. মানে স্টেজ 1 এ কি থাকবে, অ্যানালজেসিয়া থাকবে, মানে পেশেন্ট কোনো পেইন ফিল করবে না। স্টেজ 2 টা হয় এক্সাইটমেন্ট। During this stage, the patient appears delirious. মানে পেশেন্টটা খুব রেস্টলেস থাকে, রেসপিরেশনটা বেড়ে যায়, হার্ট রেট, ব্লাড প্রেশারটাও বেড়ে যায়। স্টেজ 3 টাকে বলে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। অনেক সময় ভাইভাতে জানতে চায় যে কোন স্টেজে সার্জারি করা হয়, এটা হলো স্টেজ 3। এর আরেক নাম হলো সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। This stage begins with slowing of respiration and heart rate. স্টেজ 2 তে যে রেসপিরেশন আর হার্ট রেটটা বাড়লো, স্টেজ 3 তে এসে আস্তে আস্তে সেটা স্লোয়িং হবে, মানে কমে যাবে। তারপর কি হবে, কমপ্লিট সিজেশন অফ স্পন্টেনিয়াস রেসপিরেশন। আর স্টেজ 4 পর্যন্ত সাধারণত যায় না। স্টেজ 4 কে বলে মেডুলারি ডিপ্রেশন। এখানে কি হবে, ভেসোমোটর সেন্টার, মেডুলাতে যে ভেসোমোটর সেন্টার থাকে, রেসপিরেটরি সেন্টার থাকে ব্রেন স্টেমে, এগুলি সিভিয়ার ডিপ্রেশন হবে। দেখো, উইথাউট সার্কুলেটরি এন্ড রেসপিরেটরি সাপোর্ট ডেথ উড র্যাপিডলি এনশিওর ইন দিস স্টেজ। মানে এই স্টেজে গেলে অবশ্যই তোমাকে রেসপিরেটরি আর সার্কুলেটরি সাপোর্ট দিতে হবে, কারণ ভেসোমোটর সেন্টার আর রেসপিরেটরি সেন্টারে সিভিয়ার ডিপ্রেশন হবে। তুমি যদি ভেন্টিলেটরি আর সার্কুলেটরি সাপোর্ট না দাও, পেশেন্ট মারা যাবে। তার মানে আমরা দেখলাম যে 4টা স্টেজ, অ্যানালজেসিয়া, এক্সাইটমেন্ট, সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া এন্ড মেডুলারি ডিপ্রেশন।
সাধারণত তিনটা প্রিন্সিপাল কম্পোনেন্ট বলা হয় অ্যানেস্থেটিক্স অ্যাকশনের: ইমমোবিলিটি, অ্যামনেসিয়া এন্ড আনকনশাসনেস। এখন আমরা কিছু প্রপার্টিজ দেখি ইনহেলড অ্যানেস্থেটিক্স এর। যে হ্যালোথেন, এনফ্লুরেন, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন এগুলি কি করে? কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটাকে ডিপ্রেস করে, তার মানে হার্ট রেট কমবে। হ্যালোথেন, এনফ্লুরেন, আইসোফ্লুরেন, desflurane, sevoflurane all depress the normal cardiac contractility. All volatile anesthetics possesses varying degree of bronchodilating property. তার মানে ওরা কি করবে? কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমাবে, আর একটা ভালো প্রপার্টি মানে হলো ব্রঙ্কোডাইলেটিং প্রপার্টি। এর জন্য আমরা অ্যাজমার পেশেন্টকে এই ভোলাটাইল অ্যানেস্থেটিক্স দিতে পারবো, কারণ এর একটা ব্রঙ্কোডাইলেটিং প্রপার্টিস আছে। এগুলি কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দেখা যায় যে জেনারেল অ্যানেস্থেটিক্স থেকে রিটেনে খুব একটা আসে না, কিন্তু ওইটা এমসিকিউ দিয়ে কভার হয়ে যায়। এমসিকিউ এর জন্য তো আরো বেশি পড়তে হবে রিটেনের চেয়ে। তার মানে আমরা দেখলাম ইনহেলড ভোলাটাইল অ্যানেস্থেটিক্স এর ব্রঙ্কোডাইলেটিং প্রপার্টিস থাকে। মেটাবলিজম হয় মেইনলি বাই ভেন্টিলেশন। দেখো নাইট্রাস অক্সাইডের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস হলো যে পিকুলার প্রপার্টিস। নাইট্রিক অক্সাইড ইজ not metabolized by human tissue. Bacteria in the gastrointestinal tract may be able to break down the nitrous oxide molecule. আমাদের হিউম্যান টিস্যুতে নাইট্রাস অক্সাইডটা মেটাবলাইজ হয় না, কিন্তু গাটে যে ব্যাকটেরিয়া থাকে ওটা নাইট্রাস অক্সাইড মলিকিউলকে ভাঙতে পারে। এটাও এমসিকিউ এর জন্য মনে রাখবে। নাইট্রাস অক্সাইড কি করে? ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বাড়ায়, কারণ এটা কি করে? সেরিব্রাল ভেসো কনস্ট্রিকশন করে। It has strong analgesic action. দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে, যে নাইট্রাস অক্সাইড has strong analgesic action. ইনহেলড অ্যানেস্থেটিক্স এর মধ্যে নাইট্রাস অক্সাইডের অ্যানালজেসিক অ্যাকশন থাকে, আর ইন্ট্রাভেনাসে ক্যাটামিনেট থাকে। এটা আমরা পরে পড়বো। মে কজ ডিফিউশন হাইপক্সিয়া, মানে এটা কি হয়? যখন এটা রিকভারি হতে থাকে তখন ওই এটাও রিটেনে এসেছিল অ্যাডভার্স ইফেক্টস অফ ইনহেলড অ্যানেস্থেটিক্স। অ্যাডভার্স ইফেক্টকে আমরা মিলে দুই ভাগে ভাগ করি, অ্যাকিউট টক্সিসিটি আর ক্রনিক টক্সিসিটি। অ্যাকিউট টক্সিসিটির মধ্যে হলো নেফ্রোটক্সিসিটি, হেমাটোটক্সিসিটি, হেপাটোটক্সিসিটি এন্ড ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। নেফ্রোটক্সিসিটি মেইনলি করবে এনফ্লুরেন এন্ড সেভোফ্লুরেন। হেমাটোটক্সিসিটি করবে নাইট্রাস অক্সাইড। দেখা যায় যে নাইট্রাস অক্সাইড যদি আমরা বারবার একটা পেশেন্টকে দেই, কি হবে? মিথিওনিন সিনথেস এর অ্যাক্টিভিটিটা কমে যাবে, হুইচ মে কজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এটা মনে রাখবে যে প্রলং এক্সপোজার টু নাইট্রাস অক্সাইড decreases methionine synthase activity which may cause megaloblastic anemia. আর কি করবে? হ্যালোথেনটা হেপাটোটক্সিসিটি করে। আর হ্যালোথেন আরেকটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট করে, এটা সবার করে না, এটা হলো যাদের একটা অটোজোমাল ডমিনেন্ট জেনেটিক ডিসঅর্ডার থাকে তাদের ক্ষেত্রে করে, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। আচ্ছা আমাকে বলো তো, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া আমরা অটোনমিক ফার্মাকোলজিতে পড়েছিলাম, কোথায় পড়েছি? কোন ড্রাগটা করে? দুইটা ড্রাগের নাম বলো যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে। একটা তো বলেই দিলাম হ্যালোথেন, আরেকটা কি? কারো মনে নেই? ক্রনিক টক্সিসিটির মধ্যে কি আছে? মিউটাজেনেসিটি। বলে যে অনেক সময় মিউটাজেন মানে ডিএনএ পার্মানেন্ট চেঞ্জ হয়, যার কারণে কার্সিনোমা হতে পারে। টেরাটোজেনিসিটি, নাইট্রাস অক্সাইডটা দেখা যায় যে এনিমেলের ক্ষেত্রে টেরাটোজেনিক ইফেক্ট করে। আর রিপ্রোডাক্টিভ ইফেক্ট হয় যে একটা পেশেন্টের যদি প্রেগন্যান্সির সময় অন্য কোনো কারণে সার্জারি হয়, যদি আমি তাকে নাইট্রাস অক্সাইড দেই, পেশেন্টের অ্যাবর্শন হওয়ার চান্সটা বেড়ে যায়। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, এটা শর্ট নোটে আসে, এটা একটু ইলাবোরেটলি পড়বে। এটা কি? হেরিটেবল জেনেটিক ডিসঅর্ডার অফ স্কেলিটাল মাসল।
এখানে কি হয়, এইসব পেশেন্টকে যদি তুমি হ্যালোথেন অথবা সাকসিনাইল কোলিন দাও, তাদের কি হয়, মাসেল রিজিডিটি হয়, সাইন সিমটম হাইপারথার্মিয়া হয়, মানে তাদের সেল থেকে বেশি বেশি করে ক্যালসিয়াম রিলিজ হতে থাকে, এজন্য ভিগোরিয়াস কন্ট্রাকশন অফ স্কেলিটাল মাসল হয়, যার কারণে মাসল রিজিড হয়ে যায়, হাইপারথার্মিয়া হয়, ট্যাকিকার্ডিয়া, হাইপারক্যাপনিয়া, হাইপারক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যাসিডোসিস হবে। কোন দুইটা ড্রাগ করে, হ্যালোথেন এন্ড সাকসিনাইল কোলিন। এটা সাধারণত আমরা কিভাবে ট্রিট করি, যে পেশেন্টকে কি করতে হয়, স্পঞ্জিং করতে হয়, মানে যাতে তার টেম্পারেচারটা কমে, আর ড্যান্ট্রোলিন দিতে হয়। ড্যান্ট্রোলিন হলো একটা ক্যালসিয়াম চ্যানেলের অ্যান্টাগনিস্ট, এটা কি করে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামের রিলিজটা কমাবে। ড্যান্ট্রোলিন টু রিডিউস ক্যালসিয়াম রিলিজ ফ্রম দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা শর্ট নোটের জন্য তোমরা আরেকটু বড় করে পড়বে, কেন হয়, কি কি হয়, আমরা কিভাবে ট্রিট করব, কোন দুইটা ড্রাগের হয়, সুন্দর করে লিখবে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এখন আসো ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স কি কি আছে। এর মধ্যে আছে প্রোপোফল, ক্যাটামিন, ইটোমিডেট, থায়োপেন্টাল। থায়োপেন্টাল হলো বারবিচুরেটস, তার মানে আমাদের এটা আলাদা করে মেকানিজম অফ অ্যাকশন পড়তে হবে না, আমরা পড়েছি। মিডাজোলাম, বেনজোডায়াজেপিনস, এটারও আমরা মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট গুলি জানি। আর ফসপ্রোপোফল, এগুলি হলো ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স। এগুলি শর্ট নোট হিসেবে আসতে পারে। প্রোপোফল আর ক্যাটামিন, এই দুটা ভালো করে বর্ণনা সহ পড়বে, ইলাবোরেটলি পড়বে। Propofol is now the most frequently administered drug for induction of anesthesia, and it has largely replaced barbiturate in this setting. আমরা জানি যে আগে থায়োপেন্টাল দিয়ে বেশি ইন্ডাকশন করা হতো অ্যানাস্থেসিয়ার ইন্ডাকশনটা, কিন্তু এখন সাধারণত প্রোপোফল দিয়ে করা হয় ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া। টিভা, এই টার্মটা জেনে রাখো, এটাকে টোটাল ইন্ট্রাভেনাস অ্যানাস্থেসিয়া। কি কি দিয়ে করা হয়, এটা সাধারণত প্রোপোফল, অপিওয়েড আর নিউরোমাস্কুলার ব্লকিং ড্রাগের একটা কম্বিনেশন ব্যবহার করা হয়, যে প্রোপোফল দিয়ে ইন্ডাকশন করলো, আবার মেইনটেনেন্সটাও করবে, প্রোপোফল সাথে একটা অপিওয়েড দিবে, আর নিউরোমাস্কুলার ব্লকিং ড্রাগ তো দিতেই হবে ডিউরিং মেইনটেনেন্স অফ অ্যানাস্থেসিয়া। এটাকে বলে টিভা। টার্মটা মনে রেখো, অনেক সময় দেখা যাবে যে টার্মটা শুনেছো কিন্তু বুঝতে পারছো না এটা কি। প্রোপোফলের একটা ক্যারেক্টারিস্টিক হলো যে এটা ওয়াটার সলিবল না, পোরলি সলিবল ইন ওয়াটার। এই জন্য এটা কি করা হয়, ইমালশন ফর্মে এটা ফর্মুলেট করা হয়। এর মধ্যে কি কি থাকে, 10% সয়াবিন অয়েল থাকে, 2.25% গ্লিসারল থাকে, আর লেসিথিন থাকে। এগুলি হলো এগের ফসফর, মানে ফসফর থেকে হয় আর কি, এগ ইয়কের। কিন্তু দেখা যায় যে এই যে কম্বিনেশনটা করা হয় এটা খুবই পেইনফুল। অনেক সময় দেখবে যে যখন অ্যানেস্থেসিয়া দিচ্ছে মেইনটেনেন্সের সময় একটা ভায়োলে দেখবে মিল্কি হোয়াইট, একদম মানে মনে হয় দুধ সাদা একটা ভায়োলের মধ্যে একটা ওষুধ, এটাই বুঝবে যে এটা প্রোপোফল, কারণ এটা ইমালশন, এটা ক্লিয়ার সলিউশন হবে না। এই ইমালশনটা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, এবং তার সাথে সাথে এটা খুব পেইনফুল। এই প্রবলেম গুলিকে ওভারকাম করার জন্য কি করেছে, যে একটা প্রো ড্রাগ ফর্মুলেট করেছে। এই প্রো ড্রাগটার নাম হলো ফসপ্রোপোফল। ইট ইজ এ ওয়াটার সলিউবল প্রোডাক্ট অফ প্রোপোফল। এটা হলো কালারলেস আর এটা পেইনলেস, এটা দিলে পেশেন্টের ব্যথা হবে না। আমরা পড়েছিলাম না প্রো ড্রাগ আমরা কেন ফর্মুলেট করি, দেখো এখানে একটা আমরা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম প্রো ড্রাগের, যে পেইনফুল ইমালশনকে আমরা যদি ওয়াটার সলিউবল করে ফেলি তাহলে এটা পেইনলেস হয়ে যাবে যদি ওয়াটার সলিউবল এজেন্ট করি। কারণ আমরা জানি ইন্ট্রাভেনাস যদি আমরা ওয়াটার সলিউবল এজেন্ট দিই এটা খুব একটা পেইনফুল হয় না। তাহলে প্রোপোফল থেকেই আসলো ফসপ্রোপোফল, প্রো ড্রাগ অফ প্রোপোফল। প্রোপোফলটা কিভাবে কাজ করে, ইট পটেনশিয়েট দা ক্লোরাইড মেডিয়েটেড গাবার্জিক ইনহিবিশন, মানে এটাও বেনজোডায়াজেপিনস এর মতোই কাজ করে।
গাবা রিসেপ্টরের অ্যাকশনটাকে বাড়ায়। প্রোপোফলের কোনো অ্যানালজেসিক প্রপার্টি নেই, এটা সিডেশন করে কিন্তু কোনো পেশেন্টের ব্যথা কমাতে পারে না। ইট ইজ এ পটেন্ট রেসপিরেটরি ডিপ্রেসেন্ট, এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। Propofol has no analgesic property. It is a potent respiratory depressant, মানে রেসপিরেটরি রেট কমাবে। আর একটা স্পেশাল প্রপার্টি হলো প্রোপোফলের একটা অ্যান্টি ইমেটিক অ্যাক্টিভিটি আছে, এই জন্য পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিং এর চান্স অনেক কম থাকে প্রোপোফল যদি তুমি ব্যবহার করো। An interesting and desirable side effect of propofol is its anti-emetic activity. মনে রাখবে প্রোপোফলের অ্যান্টি-ইমেটিক অ্যাক্টিভিটি আছে। এখন আসো ইটোমিডেট। ইটোমিডেটও গাবা মেডিয়েটেড ইনহিবিশনটাকে বাড়াবে। ইটোমিডেট act primarily through potentiation of GABA mediated chloride current. ইটোমিডেটের একটা সুবিধা হলো এটা হার্ট রেট আর কার্ডিয়াক আউটপুটের উপর খুব একটা ইফেক্ট করে না, কিন্তু একটা অ্যাডভার্স ইফেক্ট হলো এটা অ্যাড্রেনোকর্টিকাল সাপ্রেশন করে, আর পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিংটা খুব বেশি হয়। And like propofol, it also possesses no analgesic effect. ইটোমিডেট প্রোপোফল কারোই কোনো অ্যানালজেসিক ইফেক্ট থাকে না। ইটোমিডেটের একটা স্পেশাল প্রপার্টি হলো এটা অ্যাড্রেনোকর্টিকাল সাপ্রেশন করে। কিভাবে করে? এটা 11 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমটাকে ইনহিবিট করে। This enzyme is necessary for the conversion of cholesterol to cortisol. আমরা জানি যে অ্যাডেনোকর্টিক্যাল হরমোনগুলির প্রিকারসর হলো কোলেস্টেরল। কোলেস্টেরল থেকে 11 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে কর্টিসল হয়, কিন্তু ইটোমিডেট কি করবে? এই এনজাইমটাকে ইনহিবিট করে দিবে, এইজন্য কর্টিসল সিনথেসিস হবে না। এটা কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট অ্যাডভার্স ইফেক্ট। পোস্ট অপারেটিভ nausea and vomiting is common in ইটোমিডেট। ইটোমিডেট থেকে এই কয়েকটা কথা মনে রাখলেই হবে যে গাবা ইনহিবিট করে, গাবার অ্যাকশনটাকে বাড়িয়ে কাজ করে, হার্ট রেট কার্ডিয়াক আউটপুটের উপর খুব একটা চেঞ্জ করে না, অ্যাড্রেনোকর্টিকাল সাপ্রেশন করে, কোনো অ্যানালজেসিয়া করে না, আর পোস্ট অপারেটিভ নশিয়া ভমিটিংটা বেশি করে। এখন আসো ক্যাটামিন। ক্যাটামিনের একদম A to Z সব পড়বে, কারণ এটা রিটেনে বারবার আসে ক্যাটামিন। Ketamine, differing from most other intravenous anesthetics in that it produces significant analgesia. আমরা কি পড়লাম যে প্রোপোফল, ইটোমিডেট বা থায়োপেন্টাল কেউই অ্যানালজেসিয়া করে না, কিন্তু ক্যাটামিন দি অনলি ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স প্রডিউস সিগনিফিক্যান্ট অ্যানালজেসিয়া। আর ইনহেলড এর মধ্যে কে করে? ইনহেলড অ্যানেস্থেটিক্স এর মধ্যে নাইট্রাস অক্সাইড অ্যানালজেসিয়া করে, আর ইন্ট্রাভেনাস এর মধ্যে করে ক্যাটামিন। ক্যাটামিনের একটা স্পেশাল প্রপার্টি হলো যে এটা ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া করে। এটার মানে কি? The characteristic state observed after an induction doses of ketamine is known as dissociative anesthesia. এখানে কি হয়? Patient's eye remain open with a slow nystagmic gaze, মানে এটাকে বলে ক্যাটালেপটিক স্টেট। পেশেন্টের আইটা ওপেন থাকবে আর আই বলটা ট্রু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হবে, এটাকে বলে নিস্টাগমিক গেজ। ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া। হ্যাঁ বলো ম্যাম। ম্যাম ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়াটা আবার একটু বলেন। মানে ক্যাটামিন দিলে পেশেন্টের একটা স্পেশাল, মানে একটা কি বলবো, গেজ হয় বা স্পেশাল একটা অ্যাপিয়ারেন্স হয়, এটাকেই বলে ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া। যে পেশেন্টের আইটা ওপেন থাকবে, ল্যাক্রিমেশন হবে, স্যালাইভেশন হবে, আর আইটা যে ওপেন থাকবে তুমি দেখবে যে পেশেন্টের আই বলটা ট্রু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করছে, স্লো নিস্টাগমিক গেজ বলে এটাকে। আরেকটা নাম আছে এটার, ক্যাটালেপটিক স্টেজ। ইয়েস ম্যাম।
কেটামিন কিভাবে কাজ করে? বাই ইনহিবিশন অফ দ্য NMDA রিসেপ্টর কমপ্লেক্স। NMDA হলো একটা গ্লুটামেট which is a excitatory neurotransmitter of CNS। এটাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। এটা কিন্তু রিটেনে এসেছিল, বারবার পড়বে। কেটামিন পুরোটাই পড়বে। If ketamine is administered as the sole anesthetic, amnesia is not as complete। মানে তুমি কেটামিন দিয়েও একটা পেশেন্টের অ্যানাস্থেসিয়া করতে পারো সোললি, মানে শুধু কেটামিন দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে পেশেন্টের অ্যামনেসিয়া হবে না, তার এটা মেমোরিতে রয়ে যাবে যে তার একটা সার্জিক্যাল প্রসিডিউর হচ্ছে, অ্যামনেসিয়াটা হবে না। রিফ্লেক্স অনেক সময় প্রিজার্ভ থাকতে পারে, যে পেশেন্টের আপার ওয়েতে তুমি কোনো মানে ইনস্ট্রুমেন্ট দিলে ওর কাফ রিফ্লেক্সটা হতে পারে। পেশেন্টের আই ওপেন থাকবে, এটা তো বললামই। পিউপিল মডারেটলি ডাইলেটেড থাকবে উইথ এ নিস্টেগমিক গেজ, মানে ডিসোসিয়েশন। ল্যাক্রিমেশন, স্যালাইভেশন হয়। এই জন্য অনেক সময় দেখা যায় যে প্রি মেডিকেশন হিসেবে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেয়। আমরা তো জানি প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে আমরা একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেই, যেটা কিনা এই সিক্রেশন গুলিকে কমাবে, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন এগুলি। কেটামিন দিলে পেশেন্টের একটা রিঅ্যাকশন হয়, এটাকে বলে ইমার্জেন্স রিঅ্যাকশন। এটাতে কি হয়, পেশেন্ট ভিভিড কালারফুল ড্রিমস, হ্যালুসিনেশন হতে পারে, আউট অফ বডি এক্সপেরিয়েন্স, মানে পেশেন্টের মনে হবে যে মানে আউট অফ বডি, পেশেন্টের সোলটা চলে যাচ্ছে, আত্মাটা চলে যাচ্ছে বডি থেকে, মানে খুব মানে হ্যালুসিনেশন হবে, দুঃস্বপ্নের মতো একটা অবস্থা হবে। অডিটরি হাইপার সেন্সিটিভিটি হবে, ওই জন্যই হ্যালুসিনেশনটা হবে। This reaction can be associated with fear and confusion। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ইউফোরিকও থাকে। এই কারণে দেখা যায় যে এই ইউফোরিক স্টেটটার জন্য অনেক সময় কেটামিনের অ্যাবিউজ হয়, মানে পেশেন্টের ইউফোরিয়াটা পাওয়ার জন্য কেটামিন নিজে নিজে দিয়ে ড্রাগ অ্যাবিউজ করে। কেটামিনটা ইউজুয়ালি যে চিলড্রেনের ক্ষেত্রে এই ইমার্জেন্স রিঅ্যাকশনটা করে না, এজন্য বাচ্চাদের ছোটখাটো সার্জারি যেমন সার্কামসিশনের সময়ও কেটামিনটা ব্যবহার করা হয়। পেডিয়াট্রিক ইউজ বেশি কেটামিনের, এটা মনে রাখবে। কেটামিন পেডিয়াট্রিক সার্জারিতে, ছোটখাটো সার্কামসিশন বা আদার সার্জারিতে ব্যবহার করা হয়। এটা হলো কেটামিনের একটা ডিসঅ্যাডভান্টেজ, এই ইমার্জেন্স রিঅ্যাকশনটা, কিন্তু এটা চিলড্রেনের ক্ষেত্রে কম হয়। কেটামিন অ্যানেস্থেসিয়া ছাড়াও অ্যান্টিকনভালসেন্ট হিসেবে ব্যবহার করা হয়, কারণ আমরা তো পড়েছিলাম অ্যান্টিকনভালসেন্ট কিভাবে কাজ করে, ওরাও এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গুলিকে, ওদের অ্যাক্টিভিটিটাকে কমানোর মাধ্যমে কাজ করে। দেখো কেটামিন কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ায়, মানে ব্লাড প্রেশার বাড়বে, হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। কিভাবে বাড়বে? কারণ এটা সিম্প্যাথেটিক স্টিমুলেশন করে। এই প্রপার্টিজ গুলি সব মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, আর কেটামিন রিটেনেও আসে। কেটামিন ডাজ নট প্রডিউস সিগনিফিক্যান্ট রেসপিরেটরি ডিপ্রেশন। রেসপিরেটরি ডিপ্রেশন করে কিন্তু অত বেশি করে না, কিন্তু কার্ডিয়াক স্টিমুলেটরি ইফেক্ট আছে, ব্লাড প্রেশার বাড়াবে, হার্ট রেট বাড়াবে। এজন্য হাইপার টেনশনের পেশেন্টকে সাধারণত কেটামিনটা দেওয়া হয় না, কন্ট্রাইন্ডিকেটেড। এখন আমরা দেখি কেটামিনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজেস কি, এটাও আসতে পারে রিটেনে। ইউনিক কিছু প্রপার্টি আছে কেটামিনের, যেমন প্রোফাউন্ড অ্যানালজেসিয়া করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, এই জন্য পেশেন্টের হাইপোটেনশন হবে না, ব্রঙ্কোডাইলেশন করে, মানে রেসপিরেটরি ডিপ্রেশনটা খুব কম করে। এগুলি হলো ওর ইউনিক প্রপার্টি আর অ্যাডভান্টেজেস ওভার আদার ইন্টারভেনাস অ্যানেস্থেটিক্স। আর কেটামিনটা অনেক রুটে দেওয়া যায়, এটা যে শুধু ইন্টারভেনাস রুটে আমরা দিতে পারি তা না, এটা ইন্টারমাসকুলার রুটে দেওয়া যায়, ওরালি দেওয়া যায়, রেকটাল সাপোসিটরি হিসেবে দেওয়া যায়, এবং ইপিডুরাল রুটেও দেওয়া যায় কেটামিনটা, এটা মনে রেখো। Ketamine can be administered by multiple route: intravenous, intermuscular, oral, rectal or epidural.
আর ডিসঅ্যাডভান্টেজ গুলি কি, এই যে একটু আগে যে পড়লাম, ইমার্জেন্সি একটা রিঅ্যাকশন হয়, এটাকে বলে সাইকোটোমিমেটিক সাইড ইফেক্ট। অনেক সময় দেখা যায় যে সার্জারির পরেও কিছুদিন পেশেন্টের এই মানে ইফেক্ট গুলি থেকে যায়, ওই ভয়টা, ওই মানে ভিভিড কালারফুল ড্রিম, হ্যালুসিনেশন, এগুলি কিছুদিন থেকে যায়। আর এটা কি করে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায়। হাইপারটেনশন আর ট্যাকিকার্ডিয়া কোনো পেশেন্টের থাকলে তাদের আমরা সাধারণত ক্যাটামিনটা ব্যবহার করতে পারি না। বারবিচুরেটস এর মধ্যে কি আছে, থায়োপেন্টাল আর মিথোহেক্সিটাল, এই দুটো ব্যবহার করা হয় ইন্ডাকশন অফ জেনারেল অ্যানেস্থেসিয়াতে। আমরা তো এর মেকানিজম অফ অ্যাকশন জানি, এটা গাবা মিমেটিক অ্যাকশন করে, গাবার্জিক ইনহিবিশনটাকেও বাড়ায়। আবার আরেকটা কাজ করে যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারটাকেও ইনহিবিট করে। তিন ভাবে কাজ করে বারবিচুরেটস। The anesthetic effects of barbiturates involves a combination of enhancement of inhibitory transmission and inhibition of excitatory neurotransmission. এটা র্যাপিড অনসেট হয় উইদিন 30 সেকেন্ড, আর র্যাপিড রিকভারি হয়। র্যাপিড রিকভারিটা কেন হয়, এটা রিডিস্ট্রিবিউশন হয়ে যায়, এটা ফ্যাট সলিউবল একটা ড্রাগ, এর জন্য লিপিড সলিউবল, highly lipid soluble, so it is redistributed to inactive tissue site. Induction or rapid, recovery or rapid. Induction within 30 সেকেন্ড, বলে যে উইদিন 10 সেকেন্ড, কিন্তু বই আছে 30 সেকেন্ড, এটাই পড়বে, উইদিন 30 সেকেন্ডের মধ্যে অনসেট হবে। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, এটা রিটেন কোশ্চেন। কি কি দেই সাধারণত আমরা, একটা H2 ব্লকার বা অ্যান্টাসিড দেই, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেই, অ্যান্টিইমেটিক দেই, অ্যান্টিহিস্টামিন দেই, বেনজোডায়াজেপিনস দেই অ্যাংজাইটি কমানোর জন্য, অপিওয়েড অ্যানালজেসিক দেই। কি কি ড্রাগ দেই, কেন দেই, এটা প্রায় রিটেনে আসে। বেনজোডায়াজেপিনসটা কেন দেই, টু রিলিভ দ্য অ্যাংজাইটি। H2 ব্লকার দেই, প্রিভেন্ট গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। আমরা জানি যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে কি কি বাড়ে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ে আর কর্টিসল লেভেলও বেড়ে যায়। এই জন্য এই গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা যাতে কম হয়, এই জন্য আমরা একটা H2 ব্লকার দেই। এখন সাধারণত পিপিআই দেওয়া হয়, প্রোটন পাম্প ইনহিবিটর। প্রিভেন্ট অ্যালার্জিক রিঅ্যাকশন, এই জন্য অ্যান্টিহিস্টামিন দেই। আমরা তো দেখলাম যে প্রোপোফলটা যদি আমরা ইমালশন ফর্মে ব্যবহার করি তাহলে কি হতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, এই জন্য আগে থেকে আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে দিই। তোমরা অবশ্যই নেক্সট টাইম সার্জারি ওয়ার্ডে প্লেসমেন্ট হলে, সবকিছু ঠিক হলে, অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে সবকিছু দেখবে যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে কি দেওয়া হচ্ছে, ইন্ডাকশন কি দিয়ে করা হচ্ছে, মেইনটেনেন্স কি দিয়ে করা হচ্ছে, তারপর নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগ গুলি মানে স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট হিসেবে কোনটা ব্যবহার করছে তোমাদের এই মেডিকেল কলেজে, তারপর রিভার্সাল কি দিয়ে করা হচ্ছে, এগুলি সব দেখবে, ঠিক আছে? চ্যাপ্টার পড়ে দেখবে, আবার এই চ্যাপ্টারটা পড়বে, দেখবে মনে থাকবে। অ্যান্টিইমেটিক গুলি কেন দেই, প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ স্টমাক কন্টেন্টস এন্ড পোস্ট সার্জিক্যাল নসিয়া ভমিটিং। আমরা তো দেখলাম কিছু কিছু ইনহেলড বাই ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স নসিয়া ভমিটিং করে পোস্ট অপারেটিভ, যেমন ইটোমিডেট করে, এই জন্য আমরা একটা অ্যান্টিইমেটিক দেই। অপিওয়েড অ্যানালজেসিক দেই অ্যানালজেসিয়ার জন্য। অ্যান্টিকোলিনার্জিক কেন দেই, ওই সিক্রেশন গুলি যাতে না হয়। প্রিভেন্ট ব্র্যাডিকার্ডিয়া এন্ড সিক্রেশন অফ ফ্লুইডস ইনটু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। সিক্রেশন হলে কি হবে, অ্যাসপিরেশন, নিউমোনিয়ার একটা চান্স থাকবে, এই জন্য আমরা অ্যান্টিকোলিনার। জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্যারেক্টারিস্টিক গুলি কি কি নিয়ে, কি কি ইফেক্ট নিয়ে হয়, ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া কাকে বলে, আমরা একটা ব্যালেন্সড অ্যানেস্থেসিয়ার জন্য কি কি ইন্ডাকশনে কি দেই, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে কি দেই, ইন্ডাকশনে কি দেই, মেইনটেনেন্সে কি দেই, এটা কিভাবে কাজ করে জেনারেল অ্যানেস্থেটিক্স গুলি, এজ এ হোল মেকানিজম পড়বে, তারপর আলাদা করে মনে থাকবে তখন সহজে।
গ্লুটামেটের 3টা রিসেপ্টর। ইনহেলড অ্যানাস্থেটিক কি কি আছে, তাদের কিছু স্পেশাল প্রপার্টি পড়তে হবে, এগুলি এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। গুডেল সাইনের স্টেজ কয়টা, কোন স্টেজে আমরা সার্জারি করি, সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া বা স্টেজ 3? হ্যালোথেন কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটাকে ডিপ্রেস করে, আর এর একটা স্পেশাল প্রপার্টি হলো ব্রঙ্কোডাইলেটিং প্রপার্টি। এই কারণে আমরা হ্যালোথেনটা অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে ভালো কাজ করবে, মানে কোনো অ্যাডভার্স ইফেক্ট হবে না। নাইট্রাস অক্সাইডের একটা স্ট্রং অ্যানালজেসিক অ্যাকশন থাকে। অ্যাডভার্স ইফেক্ট এটা রিটেনে এসেছে, ইনহেলড অ্যানাস্থেটিক্স এর অ্যাডভার্স ইফেক্ট কি, অ্যাকিউট, ক্রনিক, নেফ্রোটক্সিক, হেপাটোটক্সিক আর ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া কোন কোন ড্রাগ করে, শর্ট নোট হিসেবে পড়বে এটা। কিছু বলবে? ইয়েস ম্যাম। ম্যাম এর আগে স্লাইডটা যে ওই যে নাইট্রাস অক্সাইড যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে, আহ, হুম, এই যে ওই যে ডিক্রিজ ম্যাথিওনিন সিনথেসিস অ্যাক্টিভিটি, মানে এটার মাধ্যমে কিভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে? মিথিওনিন সিনথেস দিয়ে ওই পিউরিন পাইরিমিডিন বেস গুলি ফর্ম হয় না, ফলিক অ্যাসিড, পিউরিন, পাইরিমিডিন, ওই একটা সাইকেলটাকে তখন ইনহিবিট করে দিবে, পিউরিন পাইরিমিডিন ফর্মেশন হবে না, এজন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। ইয়েস ম্যাম। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সাধারণত কেন হয়, ভিটামিন B12 অথবা ফলিক অ্যাসিড মানে হ্যাঁ। তারপর ইন্টারভেনাস এর নামগুলি পড়বে। শর্ট নোটের জন্য প্রোপোফল আর ক্যাটামিনটা খুব ইম্পর্টেন্ট। টিভা কাকে বলে, প্রোপোফলটা পেইনফুল দেখে ফার্স্ট প্রোপোফল একটা প্রোড্রাগ, প্রোপোফলের এটা ব্যবহার করা হয়। প্রোপোফলের অ্যান্টিমেটিক অ্যাক্টিভিটি থাকে, আবার রেসপিরেটরি ডিপ্রেসেন্ট অ্যাকশনও থাকে, এগুলি পড়বে। ইটোমিডেট কি করে, স্পেশালি অ্যাড্রেনোকর্টিক্যাল সাপ্রেশন করে। তোমরাই যখন পড়বে বুঝতে পারবে যে এটা এমসিকিউ তে আসতে পারে, সবগুলোর স্পেশাল প্রপার্টি গুলি মনে রাখবে। ক্যাটামিনের সব পড়বে। বারবিচুরেটস তো আমরা জানি, এটা আগে পড়েছি। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনটা রিটেনের জন্য ভালো করে পড়বে। এখানে দেখো অ্যাজ এ হোল সবার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলি আছে। যে নাইট্রাস অক্সাইডের অ্যাডভান্টেজ কি, গুড অ্যানালজেসিয়া, র্যাপিড অনসেট, র্যাপিড রিকভারি, এটা সেফ আর নন ইরিটেটিং। এটা দেখবে লিপিং কটে এরকম সুন্দর করে দেওয়া আছে। আর নাইট্রাস অক্সাইডের ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি, যে তুমি এটা দিয়ে ইন্ডাকশন মেইনটেনেন্স করতে পারবে না, ঠিক আছে, এর সাথে আদার কম্বিনেশন লাগবে। আর হ্যালোথেনের ডিসঅ্যাডভান্টেজ হলো, এটা তো আমরা পড়েছি যে এটা কার্ডিয়াক ডিপ্রেশন করে, হেপাটোটক্সিসিটি করে। আইসোফ্লুরেনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো যে এটা ইট ইজ এ গুড মাসল রিল্যাক্সেন্ট, তার মানে এটা এক কাজে দিলে দুই কাজ হবে। সেভোফ্লুরেন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, এই জন্য অ্যাজমার পেশেন্টের জন্য ভালো। আর ইন্ট্রাভেনাসের মধ্যে থায়োপেন্টালের সুবিধা হলো র্যাপিড অনসেট, র্যাপিড রিকভারি, কিন্তু এর কোনো অ্যানালজেসিক ইফেক্ট নেই। আর প্রোপোফলের সুবিধা হলো যে এটা অ্যান্টিইমেটিক প্রপার্টির কারণে কোনো নরসিয়া ভমিটিং করে না। আর ক্যাটামিনের স্পেশাল একটা ইফেক্ট হলো যে এটার একটা সিগনিফিকেন্ট অ্যানালজেসিক ইফেক্ট আছে, এটা লিপিং কট থেকে দেখে নিবে। ফেন্টানিল কোন গ্রুপের ড্রাগ, অপিওয়েড অ্যানালজেসিক, তো এটা তো অ্যানালজেসিক ইফেক্ট থাকবেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ওয়েডনেসডে ক্লাস আমরা পার্কিনসন ডিজিজটা পড়বো আর লোকাল অ্যানাস্থেটিক্সটা যদি পারি তাহলে এই দুটো আমরা শেষ করে ফেলবো, তাহলে আমাদের সিএনএস এর রিভিশন ক্লাস শেষ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম।
তোমরা এত কম ক্লাস করো কেন? মাত্র 11 জন। সবাই তো জানে, ক্লাসের শিডিউলটা জানে না সবাই? তোমরা এত Yes, কম ma'am. ক্লাসে প্রেজেন্ট থাকো কেন? সবাইকে বলো, হ্যাঁ ক্লাসগুলি করলে তো